গল্প ক্রাশ ইন দ্য সি 2। লেখনীতে তাহিনা নিভৃত প্রাণ। অন্তিম পর্ব। সিজন 2। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে মেহের। এর মধ্যে শায়লার সাথে তার যোগাযোগ হয়েছে, তবে তা খুবই কম, বন্ধুত্বে হয়তো ফাটল ধরেছে। শায়লা হয়তো বুঝতে পেরে গেছে কেন মেহের পাভেলকে সবকিছু থেকে সরিয়ে দিয়েছে। ভর্তি হওয়ার পর মেহের একটানা ক্লাস প্রেজেন্টেশন করে ক্লান্ত। দিন শেষে বা ক্লাসের ফাঁকে সে আমানকে একটা দুটো মেসেজ করে, মাঝে মধ্যে উদ্বিগ্ন হয়ে রাত জাগে। চিন্তায় ঘুমায় না কত রাত। এই তো এভাবেই চলছে মেহেরের জীবন। সারাদিন ক্লাস করে আবার জার্নি করে কোয়ার্টারে ফিরে আসা আরেকটা প্যারা। মা বাবা বলেছিলেন হোস্টেলে থাকার কথা, কিন্তু মেহের নারাজ। দিন শেষে সমুদ্রের কাছাকাছি থাকতে পারার জন্যই তো সে এই শহর বেছে নিয়েছিল এই শহরের বিশ্ববিদ্যালয়। আশ্চর্য হলেও সত্যি মেহের কারো সাথে বন্ধুত্ব করেনি। মেয়েদের সাথেও না। অনেকেই আসে, কিন্তু মেহের দরকার ছাড়া কথা বলে না। তার মনে হয় কেউ তাকে মেনে নিতে পারবে না। হয়তো জানতে পারলে বলবে, তুমি এত আবেগী। সিরিয়াসলি, আজকের যুগে এত বোকা কেউ হয়? মেহের চায় না শাইলার মতো করে আর কেউ তাকে জ্ঞান দিক। সে এসব জানে, সেজন্য আর জানার দরকার নেই। জ্ঞান তো দেওয়াই যায়, কিন্তু নিজের বেলাতে যে জ্ঞান চলে না। মনের বিরুদ্ধে কি সব সময়ই যাওয়া যায়? মনকে কি আটকে রাখা যায়? চলুক না এভাবে। দেখা যাক কতদিন যায়। পাওয়া না পাওয়া তো পরের বিষয়। কে বলতে পারে ভাগ্য তাকে কোথায় নিয়ে যাবে? ভাগ্যের জোরেই তো সে আমানকে দেখতে পেয়েছে। তার মানে কি কানেকশন নেই? অবশ্যই আছে। না থাকলে কেন ঘুরে ফিরে আমানকেই বাংলাদেশে আসতে হবে? তার বাবার সাথে তাকে ওই সময়ই কেন চট্টগ্রামও চলে আসতে হলো? ভাগ্যে লেখা ছিল, আমানকে সে দেখতে পারবে সামনাসামনি। মেহের কি কখনো ছুঁয়ে দিতে পারবে ওই সমুদ্রের রাজপুত্রকে? তাকে ছুঁয়ে দেওয়ার অপর নাম বিয়ে। বিয়ে ছাড়া তাকে ছোঁয়া সম্ভব না। কথাটা মনে হতেই মেহের লজ্জায় গুটিয়ে গেল। বারান্দায় সোনালি রোদ্দুর এসে উকিঝুঁকি মারছে। তার হাতে সমরেশ মজুমদারের ডিটেকটিভ সিরিজ অর্জুন সমগ্রের একটি বই। বইটা টেবিলে রেখে মেহের হাত ভাঁজ করে দূরের সমুদ্রের দিকে তাকিয়ে রইল। কোয়ার্টারে সে যতক্ষণ থাকে ততক্ষণ সমুদ্রের দিকে তাকিয়েই থাকে বেশিরভাগ, কখনো শাড়ি পরে, কখনো নিজেকে নতুন নতুন সব রূপ দিয়ে। মেহের বসে থাকে এখানে। নিশ্চুপ, নীরবতা চারিদিকে। সমুদ্রের মৃদু গর্জন কানে আসলেই তার মনে হয় ওরা তাকে দেখছে, তারপর বার্তা পৌঁছে দিচ্ছে প্রতিবেশী রাজ্যের রাজপুত্রের কাছে। কখনো পায়ে আলতা মেখে সে সমুদ্রের ভেজা বালুর উপর পা ফেলে হেঁটে যায় তীরের এপাশ থেকে ওপাশ, সমুদ্রের পানিতে মিশে যায় তার পায়ের আলতা। কখনো চুরির রিনিঝিনি শব্দ সে শুনিয়ে দেয় সমুদ্রকে। তারপর খিলখিল করে হেসে সমুদ্রের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে উঠে, শুনছো? শুনছো সমুদ্র? তোমার বুকে রাজ করে যে, তেমনই এক রাজপুত্তুরের জন্য আমি নিভৃতে অপেক্ষা করি। প্রহর গুনি। সে আসবে কবে? বলো তো দেখি। নাকি তুমি বার্তা পৌঁছে দাওনি? জানিয়ে আসনি? রাজকন্যা বহুদিন ধরে অপেক্ষায়। বর্ষাকালোর এক বিকেল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। বৃষ্টির টিপটপ ছন্দের তালে মেহের গান গাইছে। কখনো বা হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে বৃষ্টিকে। সমুদ্র উত্তাল। বর্ষাকাল বলে সারাক্ষণ বৃষ্টি হয়। মেহের এইবার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দিয়েছে। সবকিছু কিছুদিন বন্ধ। সে সাময়িক ছুটিতে আছে। মেহেরের রুমে একটি দোলনা রয়েছে, যেটা রংবেরঙের লাইট দিয়ে সাজানো। সে সারাক্ষণ ওটাতে বসে বই পড়ে, গান গায়, কখনো বা কল্পনার রাজ্যে পাড়ি দেয়। 18 থেকে 19-এ পদার্পণ করার সাথে সাথে তার মধ্যে অনেক চেঞ্জও এসেছে। সে আগের মতো আর তেমন আবেগ দেখায় না। সে সবসময় হাসে। সবাইকে দেখায় তার কোনো দুঃখ নেই। আসলেই নেই। সেই খামখেয়ালি করা মেহের দীর্ঘ কয়েক বছর ধরে কাউকে ভালোবাসে। নিঃস্বার্থ তার ভালোবাসা। যে ভালোবাসার কথা জানলে উপেক্ষা করার সাধ্য হবে না কোনো পুরুষের। মেহের আজও অপেক্ষায়। কবে সে জানবে? মেহেরের চুলগুলো মোটামুটি লম্বা হয়েছে। পিঠে ছড়িয়ে থাকে সেগুলো। মেহের মাঝে মধ্যে সেগুলো কিছুটা ছেটে ফেলে। মোবাইল হাতে নিয়ে মেহের প্রিয় আইডির ইনবক্সে লিখে পাঠালো, বর্ষার শুভেচ্ছা আমান। বৃষ্টি ভেজা ভালোবাসা আপনার জন্য। বাংলাদেশের 6 ঋতু আসে যায়, কিন্তু আপনি সেই যে এসেছিলেন তারপর ফিরেও গেলেন। শুধু রেখে গেলেন আমার মনের মধ্যে কঠিন এক দাগ।
আমি বারবার অসহায় হয়ে পড়ি, যখন মনে হয় আপনার সাথে আমার কখনো দেখা হবে না। তারপর আবার ভাবি, হবে। দেখা হতেই হবে। 1 বছর আগে যেভাবে হুট করে আপনাকে দেখে ফেলেছিলাম, এবার না হয় তেমনই কিছু হোক। আপনি হুট করে এসে আমাকে চমকে দিন আমান। অপেক্ষা এত দীর্ঘ যে আমি হাঁপিয়ে যাই। অপেক্ষা করার মতো কঠিন কোনো শাস্তি পৃথিবীতে নেই, তবে আপনি চিন্তা করবেন না, আমি কখনোই আপনাকে অপেক্ষা করাবো না। জাহানারা বেগম 2 কাপ চা নিয়ে এসে মেহেরের বিছানায় বসলেন। মেহের চায়ে চুমুক দিয়ে বলল, তোমাকে অনেক আপসেট দেখাচ্ছে মা। কিছু কি হয়েছে? জাহানারা হালকা হাসলেন। তেমন কিছু না। আমাদের ঢাকার ফ্ল্যাটে নতুন মানুষ উঠবে। কি? কেন? ওটা তো আমাদের। আমরা প্রতি বছর ওখানে গিয়ে থাকি। হ্যাঁ, ওটা আমাদের। কিন্তু তোমার বাবার প্রফেশন এটার সাথে জড়িত। সম্ভবত প্রতিবেশী দেশের কিছু অফিসার থাকবেন ওটাতে। তারা কিছু কাজে আসবেন। সেজন্য পরিচিত কারো ফ্ল্যাট প্রয়োজন। যেহেতু আমাদের ওটা খালি পড়ে থাকে, সেজন্য তোমার জাহিদ আঙ্কেল ওটার কথাই বলেছেন। মেহের ভ্রু কুঁচকে বলল, প্রতিবেশী দেশ? ভারত? সেটা তো জানি না। তোমার বাবা আজ জেনে আসবেন বিস্তারিত। ফোনে এতটুকুই কথা হয়েছে শুধু। সব এসে বলবেন। মেহের হেসে ডাকল, মা। জাহানারা চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, এত খুশি হইও না আমার বাচ্চা। ভারত নাকি পাকিস্তান সেটা শিওর না। তাছাড়া কোন অফিসার আসবে সেগুলোও জানা নেই। কল্পনা থেকে বেরিয়ে আসো। মেহের মুখ গোমরা করে বলল, আমার রুমটায় আমার অনেক কিছু ফেলে এসেছি। আমার ডায়েরিটাও রয়ে গেছে। সেগুলোর কি হবে? ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকবে। খাবে আর ঘুমাবে। কাজের সময় কাজ করব। এসবের দিকে ওদের নজর যাবে না। তুমি হয়তো ঠিকই বলছো। জাহানারা চলে গেলেন। মেহের চিন্তিত হয়ে পড়ল তবুও। ওই ডায়েরিটা সে বারবার ভুলে ফেলে আসে। কেন যে সে এত মন ভুলো হলো? সব দোষ সমুদ্রের রাজপুত্রের। মেহেরের সব খেয়াল ওই একজনের দিকেই পড়ে থাকে যে কারাচির সমুদ্রের পার বিকেল গড়িয়ে সন্ধ্যায় পরিণত হওয়া লাল কমলা রঙে রঙিন হচ্ছিল। ততক্ষণে সাগরের নোনা হাওয়ায় গুমোট গরম কিছুটা কমে এসেছে, বাতাসে এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়েছে। সমুদ্রের ঢেউগুলো যেন রেসের গতি তুলছিল। আকাশে সূর্য যখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল, তখন সোনালি আভায় সমুদ্র তীরে একটি ঘোড়ার রেস চলছিল। বিশাল রেস ট্র্যাকের পাশে দাঁড়িয়ে ছিল লেফটেন্যান্ট কমান্ডার আমান খান। তার পাঞ্জাবি পাজামার মাঝে এক চমৎকার ভারসাম্য ছিল, যেন প্রাচীন পাকিস্তানি ঐতিহ্য আর আধুনিক সেনাবাহিনীর শক্তির মিশেল। সাদা পাজামার সাথে হালকা নীল রঙের পাঞ্জাবি, একদিকে তার শার্টের কলার তোলা, অন্যদিকে হাতের কবজিতে ছিল একটি মার্বেল কালো রিস্টওয়াচ, যা তার ব্যক্তিত্বের এক চমৎকার উদাহরণ। সোজা হয়ে দাঁড়িয়ে সে দেখছিল ঘোড়ার দৌড়, আর তার মুখাবয়বে ছিল এক ধরনের গম্ভীর চিন্তা। বলা বাহুল্য, কিছুক্ষণ পরই তাদের বাংলাদেশ যাবার যাত্রা শুরু করতে হবে। অতুলনীয় শীতল ও শক্তিশালী রাস্তায় ঘোড়ার পা যত দ্রুত গতিতে চলে, ততই তাদের আশপাশের বাতাস আরও উত্তেজনা তৈরি করছিল। তার সঙ্গীরা তার আশপাশে দাঁড়িয়ে ছিল, কিন্তু আমান খান একটুও নড়েনি। তার চোখে ছিল এক নিবিড় দৃষ্টি। গাড়ির ইঞ্জিনের গর্জন নয়, তার জন্য ঘোড়ার পায়ের আওয়াজ ছিল, যেন কোনো উচ্চতর লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়ার সংকেত। অন্যরা যখন টান টান উত্তেজনায় দাঁড়িয়ে ছিল, আমান খান ছিল একদম শান্ত। তার মনের মধ্যে শান্ততা ছিল, যে ধরনের আত্মবিশ্বাস একজন সৈন্যের থাক যখন সে জানে যে কোনো মুহূর্তে যুদ্ধ বা কৌশল প্রয়োগের জন্য প্রস্তুত। তার তীব্র দৃষ্টি লক্ষ্য রেখেছিল সেই সাদা ঘোড়াকে, যেটি তার সাথে প্রতিযোগিতা করছিল। তিনি নিজে যেভাবে ঘোড়ার পিঠে উঠেন, সেভাবেই তার পোশাকের সঙ্গে সঙ্গতি রাখে। পাঞ্জাবি পরেই ঘোড়ার পিঠে এক নিখুঁত মিশেল ছিল তার শৈলী ও তার বাহিনীর শক্তির। হালকা নীল রঙের পাঞ্জাবি একদম সোজা, যেন তার পিঠের প্রতি কোন চাপে বা সীমাবদ্ধতার জায়গা নেই। কিন্তু তার শরীরের গতিশীলতা ছিল একেবারে নিখুঁত। যেন সে ঘোড়ায় বসে সমুদ্রের ঢেউয়ের মতো চলছিল। ঘোড়ার দ্রুত দৌড়ের মাঝে তার পা শক্তভাবে ঘোড়ার পিঠে অবস্থান করছিল। তার হাতে ছিল এক সোনালি স্টাইলিশ হাতঘড়ি, যা মাঝে মাঝে আলোয় ঝলমল করছিল। এটা আপনার সেরা রেস হতে চলেছে, আমান স্যার। তার একজন সহকর্মী বলল, কিন্তু আমান খান কিছু না বলে শুধু মাথা নাড়ে।
তার দৃষ্টি রেসের দিকে নিবদ্ধ ছিল। ঘোড়াটি যেন তার সঙ্গে এক হয়ে গিয়েছিল। আকাশের দিকে তাকিয়ে আমান অনুভব করছিল এটা কেবল একটি ঘোড়ার দৌড় নয়, এটা ছিল তার আত্মবিশ্বাস, তার শক্তি এবং তার দেশের প্রতি ভালোবাসার এক উত্তেজনাপূর্ণ প্রকাশ। রেস শুরু হলো। ঘোড়াগুলি চিৎকার করে উঠে দ্রুত ছুটতে শুরু করলো, কিন্তু আমানের ঘোড়া ছিল অন্যদের থেকে অনেকটা এগিয়ে। ঘোড়ার পা যতবার আছড়ে পড়ছিল ততবার আমান যেন সেই গতি অনুভব করতে পারছিল। চোখের কোণে এক ধরনের তীব্রতা ছিল, যেন প্রতিটি পা তাকে তার জীবনের এক নতুন দিক খুলে দিচ্ছিল। এখনই সেই মুহূর্ত, আমান নিজের মনে বলল। তার হাতের কবজি শক্ত হয়ে উঠল, আর সে 1 মিনিটের জন্য সমস্ত কিছু ভুলে গিয়েছিল। মাত্র কিছু মুহূর্ত আগেই যেখানে সে নিস্তব্ধ ছিল, সেখানে এখন তার চোখে আগুন। ঘোড়া আর তার মধ্যে এমন এক অদ্ভুত মিল ছিল, যেন তারা একে অপরকে পড়তে পারছিল। যত দ্রুত ঘোড়া দৌড়াচ্ছিল, তত দ্রুত তার চিন্তাভাবনা চলছিল। কারাচির সমুদ্রের পাড়ের ওই রেসের মঞ্চে আমান খান এই মুহূর্তটিকে তার জীবনের এক অমোঘ অভিজ্ঞতা হিসেবে মনে রাখতে চেয়েছিল। ঘোড়াটি যত দ্রুত দৌড়াচ্ছিল, আমান যেন তার সঙ্গী হয়ে সেটা অনুভব করতে পারছিল। সমুদ্রের ঢেউয়ের মতো তাদের চলতে থাকলো নিঃশব্দে, কিন্তু শক্তির সঙ্গে। রেস শেষ হলো। আমান খানের ঘোড়া প্রথম স্থান দখল করল, এবং তার চোখে তখন এক ধরনের বিজয়ের উজ্জ্বলতা ফুটে উঠল। পোশাকের প্রতি কোনো কেয়ার ছিল না আমানের, তার সারা শরীর যেন এখন কেবল এক সৃজনশীল শক্তির প্রকাশ। কারাচির সমুদ্রের তীরে, সেই বিকেলের আলোতে, আমান খান যেন পুরো পৃথিবী জয় করে ফেলেছিল। কারাচির সমুদ্রের পাড়ের রেস শেষ হয়ে গেলেও সেই উত্তেজনা এখনো বাতাসে ছিল। রেসের শেষে, যখন ঘোড়ার পা থেমেছিল এবং বাতাসে হালকা গুঞ্জন সৃষ্টি হচ্ছিল, আমান খান তার ঘোড়া থেকে নেমে আসলেন। মেজাজটা শান্ত ছিল, তবে চোখে এক ধরনের তৃপ্তি, যেন জীবনের আরও একটি যুদ্ধ জয় করেছেন তিনি। অসাধারণ, স্যার। একজন সহকর্মী তার পাশে এসে দাঁড়িয়ে বলল। আমান শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। কিন্তু তার চোখের মধ্যে ছিল সেই পুরনো, শানিত আত্মবিশ্বাস, যা কখনো তাকে হেরে যেতে দিবে না। দ্রুত তারা ঘোড়াগুলিকে স্ট্যাবলে রেখে গাড়ির দিকে পা বাড়ালো। গাড়ি স্টার্ট করলো এবং আমান খান তার সহকর্মীদের সাথে রওনা হলো। তারা আবার তাদের মূল উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। কারাচির এ মনোরম পরিবেশ থেকে বেরিয়ে এক নতুন যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল সবাই। গাড়ির জানালা থেকে বাইরে দেখা যাচ্ছিল কারাচির শহর ক্রমশ দূরে চলে যাচ্ছিল, আর পাশ দিয়ে চলে যাওয়া সাগরের নীল জলরাশি আকাশের সাথে একাকার হয়ে যাচ্ছিল। আমান খান মনে মনে সেই রেসের মুহূর্তগুলো ভাবছিল। কিভাবে সমুদ্রের তীরে দাঁড়িয়ে, সেই শক্তি এবং প্রতিযোগিতার অনুভূতি তাকে আরও প্রস্তুত করে তুলেছিল। কিন্তু তার মন তখনও পূর্ণভাবে বাংলাদেশ সফরের দিকে নিবদ্ধ। ঢাকায় গিয়ে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হবে, সেগুলোর প্রস্তুতি নিতে হবে। সবাই ঢাকার জন্য প্রস্তুত তো? আমান খান হালকা কণ্ঠে প্রশ্ন করলেন। তার কণ্ঠে কোনো উদ্বেগ ছিল না, তবে কিছুটা গম্ভীরতা ছিল। একটি নতুন অধ্যায়ের শুরু। সবাই তার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, স্যার। আমরা প্রস্তুত। গাড়ি তখন দ্রুত চলে যাচ্ছিল কারাচি শহরের রাস্তাগুলোর মাঝে। আর কয়েক ঘন্টার মধ্যেই তারা বিমানবন্দরের দিকে রওনা হবে। পাকিস্তান থেকে বাংলাদেশের বিমানযাত্রা এক নতুন যাত্রা নিয়ে আসবে। বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে আন্তর্জাতিক সম্পর্কের নাজুক পরিস্থিতি এবং গভীর সমঝোতার প্রয়োজন ছিল, সেখানে তাদের উপস্থিতি কেবল একটি সফর নয়, বরং এক ধরনের শক্তিশালী সিদ্ধান্তের বহিঃপ্রকাশ হবে। মূলত তারা বাংলাদেশের দেশে একটি পরিকল্পিত মিশনে নামবে, যেটাতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। চলন্ত গাড়ি থেকেও আমান একবার পেছনে তাকালো। কারাচির বিশাল আকাশের নিচে নিজের জায়গা খুঁজে নিল। তার চোখে যেন দৃঢ়তার এক অদৃশ্য দৃশ্য ছিল। যত দ্রুত তারা এগিয়ে যাচ্ছে, ততই সামনে নতুন এক দিগন্ত অপেক্ষা করছে। কারাচির শহরের শেষ দৃশ্যটি ধীরে ধীরে পিছনে ফেলে, আমান খান এবং তার সঙ্গীরা বিমানবন্দরের দিকে রওনা হলেন। বিমানে ওঠার আগে তারা নিজেদের প্রস্তুতি শেষ করে নিলেন। কারাচির বিমানবন্দর ছিল বড় এবং ব্যস্ত। বিমানবন্দরে পৌঁছানোর পর তারা সিকিউরিটি চেকিং পার করলেন।
বিমানবন্দরে একটু সময় অপেক্ষা করার পর তাদের ফ্লাইটের জন্য ঘোষণা করা হলো। তারা বিমানে উঠে বসে পড়ল। পাশের জানালা দিয়ে করাচির দৃশ্যগুলো একে একে চলে গেল। বিমান ধীরে ধীরে আকাশে উড়াল দিল। ফ্লাইটের কয়েক ঘন্টা পর ঢাকা শহরের আকাশের নিচে বিমানটি নেমে আসল। বিমানবন্দর থেকে বেরিয়ে ঢাকা শহরের দিকে পা বাড়াল তারা। মনে মনে আমান উপলব্ধি করল, এই মুহূর্তটা শুধু একটি শহরের নয়, পুরো দেশের সাথে সম্পর্ক তৈরির আরেকটি পদক্ষেপ। তারা যখন জাহিদের সাথে গাড়িতে উঠে বসে কর্নেল মাসুদ রানার ফ্ল্যাটের দিকে রওনা দিয়েছে, তখন আকাশ ঢেকে উঠল। তারপরই শুরু হলো ঝিরিঝিরি বর্ষণ। সাথে কানে এলো ফজরের আজান। বাংলাদেশ যেন তাদের স্বাগত জানালো বৃষ্টি নামিয়ে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় করে ভার্সিটি প্রাঙ্গণে এসেছে মেহের। কোয়ার্টারে তার ভালো লাগছিল না। মন বিষণ্ণ থেকে আরো বিষণ্ণ হচ্ছে। সকাল হওয়ার পরপরই বাবা তাকে বলেছেন আমানেরাই এসেছে। বর্তমানে তাদের ঢাকার ফ্ল্যাটে অবস্থান করছে। মেহের অবাক হয়নি, কিন্তু বাবার পরের প্রশ্নে থমকে গেছিল। মাসুদ রানা তাকে জিজ্ঞেস করেছিলেন, আমানের সাথে কি তোমার বিষয়টা নিয়ে আলোচনা করে দেখব? অনেকদিন তো হলো এভাবে। সে মেসেজ দেখেনি, আর কত অপেক্ষা করবে? বাবার কথা সত্য। আমান কখনোই তার মেসেজ দেখবে না। এবং এটা যখন সে রিয়েলাইজ করল, তখন থেকেই তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমান সাধারণ নয়। আমান অসাধারণ কেউ, যে প্রয়োজন ছাড়া কখনোই কিছু করে না। তোমাকে এ বিষয়ে কিছু বলতে হবে না বাবা। মাসুদ রানা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেছিলেন। মেহের তারপর থেকেই এক ধরনের দমবন্ধকারী পরিস্থিতি মোকাবেলা করছে। মনমরা হয়ে নাস্তা করে তারপর মাকে বলে বৃষ্টি মাথায় করে বেরিয়ে এসেছে। ছাতাটা সরিয়ে মেহের বসল। তারপর আকাশের দিকে মুখ ঘুরিয়ে স্বগতোক্তি করল, শুনো পৃথিবী, আমি তাকে ভালোবাসতে চাইনি, কিন্তু তবুও আমি ভালোবেসে ফেলেছি। না চাইতেও দিয়ে ফেলেছি তার অজান্তেই আমার প্রতি সমস্ত অধিকার। সে আমার কাছে কখনোই সাধারণ হতে পারেনি, আমি তাকে সবসময়ই অসাধারণ কেউ ভেবেছি। আমার দুঃখের একটু দায়ও কি সে পাবে না? হোক না অব্যক্ত। ভালো তো আমি তাকেই বেসেছি। তার জন্যই আমার সব রাত জাগা, বৃষ্টির মতো ঝরে পড়া। আমার সবটুকু দুঃখের মধ্যে এক ফোঁটা দুঃখও কি তাকে অদৃশ্য কোনো পথ অবলম্বন করে ছুঁয়ে আসতে পারে না? তাকে উপলব্ধি করিয়ে দিয়ে আসতে পারে না, কোনো এক সমুদ্রের কাছে কেউ একজন আজও তার অপেক্ষায়? এমন কোনো নিয়ম কেন নেই ধরনী? তোমার বুকে বেঁচে থাকা কেন এত কষ্টের? বৃষ্টির পানিতে মেহের ভিজে গেছে। মুখের উপর টপ টপ কর বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে। চোখের পানির সাথে মিশে গিয়ে তারা ঝরে পড়ছে মাটিতে। মাঝে মধ্যে এক দুইজন ছাতা মাথায় করে যেতে থাকা পথচারীদের দেখা মিলছে। তারা অবাক হয়ে একটি মেয়েকে দেখছে, যানবাহনের আওয়াজ যেন থমকে গেছে। মেহেরের কানে শুধু এক ধরনের নিস্তব্ধতা বাজছে। শ্বাসকষ্টের রোগীর মতো হাঁপিয়ে উঠে সে আবারও বলতে লাগলো, আমার মাথায় কখনো সুইসাইড করার চিন্তা আসেনি। যারা এসব করত তাদের প্রতি আমার এক ধরনের অনীহা কাজ করত। কতটা বোকা হলে কেউ এমন সিদ্ধান্ত নিতে পারে? কিন্তু আজ, আজ আমি সব বুঝতে পারি। আমি বুঝতে পারি পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে আগ্রহের দরকার হয় তা কেন নিঃশেষ হয়ে যায়। কেন সবাই বেছে নেয় মৃত্যুর মতো একটি অধ্যায়। আমার তেমন কোনো দুঃখ নেই যার জন্য আমি মরে যেতে পারি। কিন্তু আমার আমানকে না পাওয়ার দুঃখটাই বিশাল বড় আকার ধারণ করে মনে গেঁথে গেছে। আমি চাইলেই এই দুঃখের বাহানায় মরে যেতে পারি। কিন্তু এই পৃথিবী আমাকে বুঝবে না। বুঝবে না পৃথিবীর মানুষ। তোমরা হ্যাঁ করে বলবে, সামান্য ভালোবাসা না পেলে কেউ মারা যায় নাকি? আমি স্বার্থপর একটি মেয়ে। কিন্তু আজ স্বার্থপর হয়ে যেতে পারিনি। আমান ছাড়া অন্য কাউকে আমি হৃদয়ে জায়গা দিতে পারবো না। এটা যেমন সত্যি, তেমনই সত্যি হলো আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আল্লাহর কাছে আমার ঠাঁই মিলবে না। মা বাবা আমাকে হারিয়ে পাগল হয়ে যাবে। ওহু, তুমি ঠিকই ধরেছ, আমি স্বার্থপর একটি মেয়ে। আমি কখনোই আমানের জন্য মরে যেতে পারি না। আমাদের শত দুঃখ নিয়ে বেঁচে থাকতে হয়। বৃষ্টির তেজ কমে এসেছে। মেহের মাঝে মধ্যে কেঁপে উঠছে। দুপুর গড়িয়ে যাবে এখন। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। মেহেরের মাথায় হাত রাখার জন্য এই মুহূর্তে কেউ নেই। প্রিয় আমান, আপনি অসাধারণ একজন সমুদ্রের সৈনিক। আমার মতো সাধারণ কেউ আপনার পেছনে পড়ে থাকলেও হয়তো আপনার কিছু আসতো যেত না।
এটা তো সামান্য কয়েক বছর মেসেজে ছ্যাঁচড়ামি করা। ছ্যাঁচড়া মেয়েদের কোনো হ্যান্ডসাম কেন পাত্তা দিবে? হ্যাঁ, আমি নিজেকে ছোট করছি। তবে এটাই সত্যি এবং এটাই শেষবার। আমি আর কখনো আপনাকে মেসেজ দিব না। সবাই জানে আমার অনেক আত্মসম্মান, কিন্তু আজ এই মুহূর্তে আমি বুঝতে পারলাম এতদিন আমি নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আসছিলাম। আমি আপনার প্রতি অন্ধ হয়ে নিজেকে প্রতিটা সময় ছোট করে এসেছি। আমার পৃথিবী আজ থমকে গেছে, এত বছর নিজের সাথে আমি অন্যায় করেছি। অথচ আমার উচিত ছিল নিজেকে ভালোবাসা, আমি এবার আরো স্বার্থপর হব, আমার চোখের নিচের কালি মুছবার কারণ হব। নিজের মন ভালো করার কারণ হব। আমার মা বাবা হয়তো এতদিন আমাকে এটাই বুঝাতে চেয়েছিলেন। তারা চাইতেন আমি নিজে এটা যেন বুঝতে পারি। আজ আমি বুঝে গেছি। আপনার জন্য সময় নষ্ট করেছি সেটা বলবো না, আপনি আমার জীবনে এতদিন শোক মেয়ে ভালোবাসা ছিলেন, যার প্রতিটি অধ্যায় শুধু দুঃখ। আমি আপনাকে ভুলে যেতে পারবো না, কিন্তু ভুলে যাওয়ার অভিনয় করে যাব। এই পৃথিবীর সবার থেকে আমি নিজের এই অসম্মান লুকিয়ে রাখব। আমি এবার সবার সাথে মিশবো, হাসবো। কেউ আর কখনো জিজ্ঞেস করবে না আমি কেন মনমরা হয়ে থাকি। এসবের কিছুতেই আপনি উপস্থিত নেই, কিন্তু তবুও আপনিই জড়িত। আপনার অজান্তেই আমি আপনাকে সবকিছুতে জড়িয়ে ফেলেছি। সেজন্য হয়তো মাঝে মধ্যে আপনাকে দায়ী করতেও ইচ্ছে হয়। তবে চিন্তা করবেন না, আমি আপনাকে কখনোই ঘৃণা করতে পারবো না। আপনি সবসময় আমার কাছে সমুদ্রের একজন রাজপুত্র হয়ে থাকবেন, যার বেগম আমি হতে চেয়েছিলাম। প্রচণ্ড ঝড় ও বৃষ্টির কারণে পৃথিবী আঁধারে ঢেকে গেছে, বাংলাদেশের সময় এখন দুপুর 2টা। কিন্তু বোঝবার উপায় নেই। সেই সময়ে সবাই যখন রাস্তাঘাট ছেড়ে নিরাপদে সরে যেতে ব্যস্ত, তখন মেহেরুন্নেসা নামের মেয়েটি রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়েছে। মাথাটা নিচু করা, এলোমেলো চুলগুলো মুখ ঢেকে ফেলেছে। কেউ তাকে খেয়াল করছে না, দেখছে না। ধীরে ধীরে পথচারী কমে গিয়ে শূন্য হয়ে গেল। তুমুল সেই ঝড়ের তাণ্ডব উচ্চ শব্দের সাথে মিশে গেল মেহেরুন্নেসার চিৎকার। পাগলের মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে সে ডাকতে লাগলো, আমান। তার চিৎকার এই পৃথিবীর কারো কানে পৌঁছায়নি। কেউ জানতে পারেনি প্রচণ্ড অভিমান মনে পুষে নিয়ে কিশোরী বয়সে প্রেমে পড়া মেয়েটি মনের ভেতর সব অনুভূতিকে আটকে ফেলল। কোয়ার্টারের বারান্দার দরজার আরেক পাশে দাঁড়িয়ে আছেন জাহানারা। কপালে চিন্তার রেখা স্পষ্ট। মেহের ফোন তুলছে না। পরীক্ষার পর ভার্সিটি খুলতে এখনো অনেক সময় বাকি। মেয়েটা যে মন খারাপ করে বেরিয়ে গেছে তিনি বুঝতে পেরেছেন। কিন্তু আটকে রাখেননি। ভাবলেন একটু ঘুরে আসলে মন ভালো হবে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, অথচ মেহেরের ফেরার কোনো লক্ষণ নেই। ফোনটাও তুলছে না। বিকেল ঘনিয়ে আসছে, কিন্তু মনে হচ্ছে কালো রাত। জাহানারা স্বামীকে ফোন করতে গিয়েও করলেন না। ওই মানুষটা কাজে ব্যস্ত, শুধু শুধু টেনশনে না ফেলাই ভালো হবে। জাহানারা মনে মনে বললেন, ফিরে এসো মেহের। হে আল্লাহ, আমার বাচ্চাটাকে সহিসালান্ত রেখো। সমুদ্র উত্তাল। বড় বড় ঢেউ ঘুরে ফিরে ঝড় তুলছে। মেহের দাঁড়িয়ে আছে সমুদ্রের কাছাকাছি। আরো কয়েক পা এগিয়ে গেলেই রাক্ষসের মতো ঢেউগুলো তাকে টেনে নিয়ে যেতে পারবে অনায়াসে। মেহের স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চাহনি শূন্য। চারিদিকে সব থমকে গেছে যেন। আকাশ থেকে আসা বজ্রপাতের শব্দে সে কেঁপে উঠল। পৃথিবীতে ফিরল যেন। নিজের অবস্থান দেখে অবাক হল না। শুধু সমুদ্রের দিকে তাকিয়ে মৃদু হাসল। তাকে ভালো রেখো। সে ভালো থাকলে আমিও ভালো থাকব। পৃথিবীর সব সুখ তার হোক। তারপর মেহের কোয়ার্টারের দিকে ঝড়ের বেগে ছুটল। পেছনে ফেলে গেল প্রায় 3 বছরের ভালোবাসা, যাকে কখনো মেহের ছুঁতে পারেনি, অনুভব করাতে পারেনি, যাকে মেহের জয় করে নিতে পারেনি। এই পৃথিবী মেহেরকে যেটা দিতে পারেনি। বারান্দা থেকে জাহানারা দেখলেন সাদা থ্রিপিস পরিহিত এলোমেলো চুলের মেয়েটি দৌড়ে আসছে। জাহানারা চমকে সদর দরজা খুলে দাঁড়ালেন। মেহের প্রায় ঝড়ের বেগে এসে ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। জাহানারা মেয়েকে আগলে নিলেন স্নেহের সাথে। মেহের বিড়বিড় করে বলল, আমি সব ফেলে এসেছি মা। আমি সব ফেলে এসেছি। জাহানারা বোকা নন। চট করে বুঝে ফেললেন মেয়েকে। মাথায় হাত বুলিয়ে দিলেন। চোখের পানি ঝরিয়ে বললেন, তুমি আমার মেয়ে মেহের। এই পৃথিবীতে আল্লাহর পর আমার ও তোমার বাবার ভালোবাসাই তোমার জন্য যথেষ্ট। আমরা আমাদের মেয়েকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি।
তোমার যদি কখনো মনে হয় তুমি যাকে ভালবাসো সে তোমাকে বাসে না বা বাসেনি কখনো কখনো বাসবেও না, তখন তুমি আমাদের মনে করো। আমরা তোমাকে ভালোবাসতে সবসময়ই প্রস্তুত। তুমি আমাদের কাছে কখনোই বড় হবে না। আমরা তোমাকে ভালোবাসতে কখনো ক্লান্ত হব না। তুমি জানবে পৃথিবীতে দুজন ব্যক্তি তোমাকে তোমার জন্মের আগে থেকেই ভালোবেসে এসেছে। বলো মা, তবুও কি তোমার আফসোস হচ্ছে? মেহের মাথা নাড়িয়ে না করল। আমার কোনো আফসোস নেই মা, তুমি একবার বলেছিলে দুঃখগুলোকে উড়িয়ে দিতে হয়। যা পাইনি তার মানে এই না যে পাবো না। হয়তো এর থেকে উত্তম কিছু আমার জন্য অপেক্ষা করছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি মা। তুমি ঠিকই ছিলে। জাহানারা চোখ মুছে হাসলেন। আমার যদি ক্ষমতা থাকতো তবে আমি তোমাকে সব পাইয়ে দিতাম। তুমি আমাকে অনেক কিছু দিয়েছো মা। পৃথিবীর কোনো মাই তোমার মতো হতে পারবে না। তুমি আমার কাছে অসাধারণ কেউ, যে আমাকে সবসময়ই সাপোর্ট করে। তুমি এত ভালো কেন মা? আমি স্বার্থপর, তোমাকে অনেক কষ্ট দেই, অবাধ্য হই, তবুও কেন রাগ দেখাও না? কারণ আমি জানি তুমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসো। মেহের থমকে গেল। অদ্ভুত শান্তি অনুভব করল মনে। ধ্রুব সত্য এটাই। সে এত ভালো কাউকে বাসেনি, আমানকেও না, কারো কাছে কখনো এভাবে শান্তির জন্য ছুটে আসেনি। একমাত্র মা ছাড়া। ধ্রুব সত্যটি উপলব্ধি করে মেহের বহুদিন পর শান্তিতে চোখ বন্ধ করল। জাহানারা বুঝলেন মেয়ে অজ্ঞান হয়ে গেছে। মেহেরের কাপড় চেঞ্জ করে দিয়ে মাথায় পানি ঢাললেন। একজন ডাক্তারকে ফোন করে আনলেন। সন্ধ্যার পর মেহের কিছুটা সুস্থ বোধ করল। জাহানারা মেয়েকে নিজ হাতে খাইয়ে দিলেন। তারপর ঔষধ খাইয়ে রান্নাঘরে গেলেন সব পরিষ্কার করতে। মেহের এই ফাঁকে মোবাইল হাতে নিল। ডিলিট করে ফেলল ফেসবুক নামক অ্যাপটি। সে অবশ্যই ফেসবুকে ফিরে যাবে, কিন্তু এক নতুন মেহের হয়। চিরদিনের জন্য এই আইডিটাও সে জীবন থেকে সরিয়ে ফেলল। জাহানারা কাজ শেষ করে এসে মেহেরের পাশে শুয়ে পড়লেন। বাহিরে তখন ঝড় থামলেও বৃষ্টি থামেনি। একা কোয়ার্টারে তারা দুজন। মেহের মায়ের উপর হাত পা তুলে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। জাহানারা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মনে মনে বললেন, আমার মেয়ের মনটা শান্ত করে দাও আল্লাহ। আগের মতো চঞ্চল বানিয়ে দাও। আমার মেয়ে কতদিন দুষ্টুমি করে না। আমাকে কাজে বিরক্ত করো না, এটা ওটা বায়না করে না। জাহানারার গাল বেয়ে চোখর পানি গড়িয়ে পড়ল। একটা মাত্রই সন্তান তার, তার জীবনের বিন্দুমাত্র কষ্টও তিনি সহ্য করতে পারেন না। সব কাজ শেষ করে ড্রয়িং রুম থেকে শোয়ার রুমে এলো আয়মান। ফ্ল্যাটের মধ্যে এই রুমটাতেই সে ঘুমায়, রুমে একটি টেবিল ও একটি খাট। টেবিলের উপর কিছু বইপত্র রাখা। আমান সেগুলোতে হাত চালালো। উল্টেপাল্টে দেখতে দেখতে তার নজরে আসলো একটি ডায়েরি। বেশ মোটা ও সুন্দর ডিজাইনের। আমান কৌতূহল নিয়ে ডায়েরি খুলল। তার নজর কাড়ল প্রথম পৃষ্ঠায় বড় বড় করে ইংরেজিতে লেখা নামটি, মেহেরুন্নেসা। নামটির উপর আমান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এটা তার শোনা নাম। হয়তো কমন নাম, সেজন্য পরিচিত লাগছে ভেবে আমান পৃষ্ঠা উল্টালো। পরবর্তী পৃষ্ঠাতে খুব অগোছালো ভাবে লেখা আছে, আই এম মেহের, আই অ্যাম এ গুড গার্ল, আই অ্যাম প্রিন্সেস অফ মাই হোম। তারপর নিচে বাংলায় লেখা, প্লিজ ইগনোর মাই ভুলভাল ইংলিশ। সাল দেখে আমান বুঝল এটি প্রায় 5 বছর আগের লেখা। কৌতূহল নিয়ে সে আবারও পৃষ্ঠা উল্টালো। আমি মেহেরুন্নেসা, মা বাবার একমাত্র মেয়ে। প্রিয় ডায়েরি, তুমি আজ থেকে আমার একজন বন্ধু, যার কাছে আমি নিজের সব মন খারাপ, মন ভালো সব লিখে রাখব। চলো প্রথমেই তোমাকে আমার নিজের সম্পর্কে বলি। আমি দেখতে আমার বাবার মতো। গায়ের রং ম্যাজিক। কখনো হলুদ তো কখনো কালো। আমার দাঁত সাদা, আমার নাক খাড়া। আমার নখগুলো অনেক ছোট। আমার চামড়া অনেক পাতলা, কিছুতে লাগলেই ছেলে যায়। আমি জিন্স ও শার্ট টপস পরতে পছন্দ করি। আমার চুল আমার মতোই ছোট, গলার কাছে। একদিন তারাও বড় হবে আমার সাথে সাথে। আমার বয়স 16, আমি চিকেন খেতে ভালোবাসি। আমি অনেক দুষ্টুমি করি। আমার বাবার নাম মাসুদ রানা, সে একজন সৈনিক। আমার মায়ের নাম জাহানারা, সে একজন বেস্ট ফ্রেন্ড। বাবা তাকে দায়িত্ব দিয়েছে আমার খেয়াল রাখার, সেজন্য সে টিচারের চাকরি ছেড়ে দিয়েছে। কিন্তু বাঁচাতে সেই আমার টিচার। আমি তার কাছেই বেশিরভাগ সময় পড়াশোনা করি। আমার মন খারাপ হলে সেই বুঝে ফেলে। আমার কি লাগবে সেটা বলার আগেই সে হাজির করে। সেজন্য তাকে আমি গৃহিণী বলতে পারছি না। তাকে আমি আইডল বলতে পারি।
সে আমার আদর্শ। আমি ও বাবা তাকে অনেক ভালোবাসি। আমি এবার এসএসসি পরীক্ষা দিব, সেজন্য তোমার সাথে অনেকদিন কথা হবে না। তবে পরীক্ষার পর আমি তোমাকে আবার মনে করব। ততদিন ভালো থেকো কেমন। আমান হেসে ফেলল। নিতান্তই বাচ্চামো। তারপর সে পৃষ্ঠা উল্টালো। প্রায় কয়েক মাস পর লিখা হয়েছে, হ্যালো ফ্রেন্ড, আমি মেহেরুন্নেসা। কথা দিয়েছিলাম তোমাকে মনে করব। আমি কথা রেখেছি। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি অনেক ভালো স্টুডেন্ট। সেই খুশিতে মা আমাকে সমরেশ আরেকটা খবর দিচ্ছি, আমি নিজস্ব মোবাইল পেয়ে গেছি। আমার প্রথম ফেসবুক আইডির নাম মেহের বাতাসে উড়ে, আমার আইডির পাসওয়ার্ড প্রিন্সেস, রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল। আমি লিস্টে সবার আগে আমার বাবা মাকে অ্যাড করেছি। বর্তমানে তারা দুজন আমার ফেসবুক বন্ধু। আজকে এ পর্যন্তই, আবারও কথা হবে। সে পর্যন্ত অপেক্ষা করো। আমান শব্দ করে হাসার ইচ্ছেটা নিয়ন্ত্রণ করল বহু কষ্টে। পরবর্তী পৃষ্ঠা উল্টিয়ে পড়তে শুরু করলো। এবার লিখছি অনেক দিন পর, প্রায় 1 বছর পর। আমি একটি কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করছি। এবং আমি তোমাকে যেটা বলতে এসেছি সেটা হলো, আমি কাউকে পছন্দ করি। সে আমার ফেসবুক বন্ধু নয়। তবে তার আইডি আমার সামনে এসেছিল। আমার তাকে ভালো লাগে। তার হাসি নক্ষত্রের মতো। সে অনেক সুদর্শন একজন রাজপুত্র। সে সমুদ্রে রাজ করে বেড়ায়। কিন্তু মন খারাপের বিষয় হলো সে আমার রাজ্যে থাকে না। সে থাকে আমার প্রতিবেশী রাজ্যে। তার নাম আমান খান, তার পোস্ট আমার অনেক ভালো লাগে। আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম। কিন্তু একসেপ্ট করেনি। সেজন্য ক্যান্সেল করে দিয়েছি। বর্তমানে আমি তার উত্তর না দিলে আমি মারা যাব। আমি রেগে যাচ্ছি। যাই হোক, তোমাকে ধন্যবাদ। তুমি আছো বলেই আমি তোমাকে বলে হালকা হতে পেরেছি। মা এসবের কিছু জানে না। আজ এ পর্যন্তই। আবার কথা হবে বন্ধু। তারপর আমান একের পর এক পৃষ্ঠা উল্টালো। পড়ল, মুগ্ধ হলো, আশ্চর্য হলো। একটি মেয়ের অনুভূতি সম্পর্কে অবগত হলো। আমান ডায়েরিটা শেষ করে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসেছিল। তারপর নিজের ফেসবুক আইডিতে গিয়ে মেসেজ রিকোয়েস্ট অপশন চেক করল। ডায়েরিটা পড়ে আমান এটাও জেনেছে যে মেহেরুন্নেসা আইডির নাম পরিবর্তন করে মেহেরুন্নেসাই রেখেছিল। মেহেরুন্নেসা আইডির সব মেসেজ পড়তে পড়তে ভোর হয়ে গেল। আমান বাকরুদ্ধ, স্তব্ধ হয়ে শরীর এলিয়ে দিল বিছানায়। তার মাথা ঘুরছে। নিজেকে সামলে নিয়ে সে প্রথমবার মেহেরুন্নেসাকে মেসেজ পাঠালো। লিখল, আমি কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করব বুঝতে পারছি না। আমি আশ্চর্য এবং একই সাথে বাকরুদ্ধ। আমি কখনোই ভাবতে পারিনি আমার মেসেজ রিকোয়েস্ট অপশনে কেউ আমার জন্য এত বছর ধরে অনুভূতি লিখে পাঠাবে। আমি দুঃখিত দেরিতে আপনার মেসেজ দেখার জন্য। আমি আপনার ডায়েরিটা পড়েই সব জেনেছি। আজকের যুগে এসেও কেউ এভাবে আমাকে ভালোবাসে সেটা অবশ্যই আমার জন্য আশ্চর্যজনক ব্যাপার। আমি এটা লিখতে গিয়েও আশ্চর্য হচ্ছি। সাথে নিজের অজান্তে আপনাকে বারবার দুঃখ দেওয়ার জন্য সরি হচ্ছি। ভালোবাসা নিঃসন্দেহে সুন্দর একটি অনুভূতি। আপনার অনুভূতি আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাকে একবারই দেখেছি চট্টগ্রামে। সেদিন আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাও আমাকে দেখে। কি বলা উচিত আমি বুঝতে পারছি না। আমি সমুদ্রে রাজ করা একজন দক্ষ কমান্ডার, কিন্তু আপনার অনুভূতির পরিবর্তে কি বললে আপনার এত বছরের সমান হবে আমি জানি না। আমি আপনার অনুভূতির প্রতি সম্মান জানাই। আপনার অনুভূতি সুন্দর ও স্নিগ্ধ। এতটুকু লিখে পাঠিয়ে আমান বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। তার মাথা তার কি করা উচিত বা আর কি বলা উচিত সে বুঝতে পারছে না। এমন অনুভূতির পরিবর্তে কি বললে অপরপক্ষ সন্তুষ্ট হবে সেটাও সে ভাবছে। আমান চাইলেই মুখের উপর রিজেক্ট করে দিতে পারবে না। তাকে সহজ হয় কথা বলতে হবে। মেয়েটা কবে রিপ্লাই দিবে সে জানে না। কিন্তু তার কথা বলাটা জরুরি। মেয়েটা অনেক বছর তার একটা রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করেছে। আমান কয়েক মিনিট অপেক্ষা করে হাঁপিয়ে যাচ্ছে। 8টার দিকে বিছানা ছেড়ে আমান চেক করল। কোনো রিপ্লাই পেল না। তারপর সারাদিনের কাজের ফাঁকে তো কখনো খাওয়ার ফাঁকে সে মোবাইলে নজর রেখেছিল। পুরো দিনের পর যখন সে আবারও বিছানায় শরীর এলিয়ে দিল তখনও তার নজর মোবাইল স্ক্রিনে। মেহেরুন্নেসার কোনো রিপ্লাই আসেনি। আমান আশ্চর্য হল। তারপর ভাবল কি করা যায়। জাহিদ সাহেবকে ফোন দিল সে, যিনি মেহেরুন্নেসার বাবার বন্ধু। কৌশল বিনিময়ের পর আমান মেহেরুন্নেসা সম্পর্কে জিজ্ঞেস করল। মেহেরুন্নেসা কেমন আছে?
জাহিদ অবাক হলেন। মেহের মামুনি তো ভালো আছে। হঠাৎ সে একবার অসুস্থ হয়ে পড়েছিল, সেজন্য জিজ্ঞেস করছি। আমানের জড়ানো কণ্ঠস্বর। জাহিদ বললেন, সে তো অনেক আগে। ঠিক আছে, আমি তাকে তোমার কথা বলবো। সে অনেক খুশি হবে। ফোন রেখে আমান অসহায় হয়ে বসে রইল। এত নার্ভাস সে কখনো হয়নি। মেহেরুন্নেসা, আপনি কোথায়? আমি আপনার মেসেজের উত্তর দিয়েছি। আমি অপেক্ষা করছি মেহেরুন্নেসা। আপনি বলেছিলেন আমাকে কখনো অপেক্ষা করাবেন না। রাতের অন্ধকারে নিমজ্জিত চারিদিক। আমান অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে রইল। মেয়েটার প্রতি তার মায়া হচ্ছে, মন চাইছে এমন কিছু বলতে যাতে মেয়েটা খুশি হয়ে যায়। কিন্তু মেয়েটি তো তার মেসেজের উত্তরই দিচ্ছে না। তবে কি মেহেরুন্নেসা অভিমানে হারিয়ে গেল? ক্যালেন্ডারের পাতা উল্টেছে। পেরিয়ে গেছে 2.5 বছর। চট্টগ্রামের সমুদ্রবর্তী কোয়ার্টারের বারান্দায় এখনো এক রমণী আলতা পায়ে মেখে বসে থাকে। কারো অপেক্ষায় নয়। সে এখন আর কারো জন্য অপেক্ষা করে না। সে বসে থাকতে ভালোবাসে বলেই বসে থাকে। অদৃশ্য কোনো দিকে তাকিয়ে থাকতে পারে দীর্ঘক্ষণ। সমুদ্রের কাছাকাছি যাওয়া হলেও অনেকদিন সে সমুদ্রের হাওয়া গায়ে লাগায়নি। সে হাসি খুশি এবং প্রাণবন্ত এক তরুণী। টেবিলের উপর ঠান্ডা হয়ে আসা কফির মগ। চোখের চশমা ঠেলে দিয়ে তরুণীটি এক মনে নোট করতে ব্যস্ত, তো কখনো ল্যাপটপ স্ক্রিনে তাকাতে ব্যস্ত। একটা ক্লিপ দিয়ে চুলগুলো উপরে তুলে বেঁধে রাখা সত্ত্বেও কপালে দুই পাশ থেকে চুল বেরিয়ে এসে নিজেদের জায়গা করে নিয়েছে। জাহানারা উপন্যাসের বই হাতে নিয়ে মেয়ের রুমে এলেন। কাজে ব্যস্ত তরুণীরা দিকে তাকিয়ে হতাশ হয়ে বললেন, তুমি এখনো কফি খাওনি মেহের? ঠান্ডা হয়ে গেছে কবে? মেহের তড়িৎ গতিতে ঠান্ডা কফির মগে চুমুক দিল। তারপর সেকেন্ডের মধ্যে খেয়ে ফেলল। জাহানারা হাতের বই দিয়ে মেহেরের পিঠে আলতো করে বাড়ি দিলেন। তুমি কি কখনোই শুধরাবে না? শরিমা। মেহের আবার ল্যাপটপ ও বই খাতার মধ্যে ডুবে গেছে। জাহানারা বই নিয়ে বিছানায় আধশোয়া হয়ে বসলেন। তোমার বাবার রিটায়ার্ডের সময় ঘনিয়ে আসছে। আমাদের যা করার আগেই সব ব্যবস্থা করতে হবে। করে ফেলো। আগে তোমাকে অনার্স কমপ্লিট করতে হবে। আমি জানি মা। আমাকে ভালো রেজাল্ট করতে হবে। সেটা তো অবশ্যই। তোমার বাবার জমানো টাকা দিয়ে বাহিরের দেশে আমরা অ্যাপার্টমেন্ট কিনে ফেলব। একটা গাড়িও কিনতে হবে। তারপর তোমার পড়াশোনার খরচ। আমাদের খরচ। মেহের হেসে বলল, চিন্তা করো না তো। আমি আছি না তোমাদের দেখাশোনা করতে। তোমার বাবা তোমাকে নিয়ে চিন্তা করেন অনেক। চিন্তা করতে মানা করো। আমি নিজের দায়িত্ব নিতে পারবো, এখন বড় হয়ে গেছি। সেটাই তো চিন্তার। তোমার ভবিষ্যৎ নিয়ে আমরা সারাক্ষণই চিন্তায় থাকি। মেহের ভ্রু কুঁচকে বলল, বিয়ে নিয়ে? সেটাও অবশ্য একটা বিষয়। চিন্তা করো না। আমি তোমাদের একমাত্র সন্তান। আমি তোমাদের সহজে ছেড়ে যাব না, আর যার সাথে বিয়ে হওয়ার সময় হলেই হবে। যে আসার সময় হলেই আসবে। জাহানারা বই থেকে মুখ তুলে মেয়ের দিকে এক সমুদ্র মায়া নিয়ে তাকালেন। কবে এত বড় হয়ে গেল মেয়েটা? মেহের ফাইনাল ইয়ারে পড়ে। গ্রাজুয়েট হওয়ার পর মা বাবা নিয়ে বাহিরের দেশে সেটেলড হওয়ারই ইচ্ছে তার। মাসুদ রানার রিটায়ার্ডেরও সময় ঘনিয়ে এসেছে। একমাত্র সন্তান হলেও মা বাবা কখনো মেহেরের উপর কিছু চাপিয়ে দেননি। বাবা যথেষ্ট টাকা জমা করে রেখেছেন। তাতে ভবিষ্যতে কয়েক বছর টেনেটুনে চলে যাবে বিদেশে। মেহের ততদিনে বিদেশেরও পড়াশোনা শেষ করবে, সাথে জব করবে। মা বাবার দায়িত্ব নিবে। ছোট্ট জীবনে এটাই তার এখন একমাত্র ইচ্ছে। চারিদিকের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। মেহের ও তার মা বাবাও পরিবর্তন হয়েছে। মেহের এক সময় কল্পনা ও স্বপ্নে বিভোর থাকত। তারপর একদিন রিয়েলাইজ করল কিছু কল্পনা ও স্বপ্ন কখনো পূরণ হয় না। কিছু ইচ্ছে অপূর্ণ থেকে যাওয়াই উত্তম। শাইলার বিয়ে হয়েছে 2 মাস আগে। মেহের মাকে নিয়ে ঢাকা গেছিল। এর মধ্যে সে আর ঢাকা যায়নি। 2 মাস আগে ঢাকা গিয়ে নিজেদের ফ্ল্যাটে কিছু সময় কাটিয়েছিল। নিজের সেই ধুলোপ্রা ডায়েরিটা ওইভাবেই পড়েছিল টেবিলের উপর। মেহের এক আকাশ দীর্ঘশ্বাস নিয়ে তাকিয়েছিল সেটার দিকে। মনে মনে বলেছিল, প্রিয় ডায়েরি, আমায় ক্ষমা করো। আমি তোমাকে অবহেলায় ফেলে রেখেছি, আবারও অবহেলায় ফেলে রেখে যাচ্ছি। তোমার সাথে আমার যাত্রা সেই 3 বছর আগেই শেষ হয়ে গেছে। তবে তুমি অপেক্ষা করো, আমি একদিন ফিরে আসব। হয়তো বা চোখে মোটা চশমা লাগিয়ে, ধীরে ধীরে হেঁটে লাঠিতে ভর দিয়ে। প্রৌঢ় আমি আবারও তোমাকে বেছে নিব নিজের জন্য।
তোমার মধ্যে আবার কলমের আছড়ে লিখল আমার শেষ বয়সের একাকিত্ব। জীবন আমাকে কি দিল, কারা আমাকে ছেড়ে গেল, কাদের আমি ছেড়ে এসেছিলাম, কাদের আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। আমার সব অপূর্ণতা আমি আমি তোমার মধ্যে লিখব। আমার সুখের কথা সবাই জানবে, দুঃখের কথাটা না হয় তুমিই শুনলে। শরৎকাল। মৃদুমন্দ হাওয়ায় বারান্দায় মেলে দেওয়া মেহেরের ওড়নাটা উড়ছে। যে কোনো সময় সেটা উড়ে চলে যেতে পারে। মেহের চায়ের মগটা ছোট টেবিলের উপর রেখে ওড়নাটা হাতে নিল। এখানকার পরিবেশটা শান্ত, কিছু মানুষের স্বপ্নের মতো। আশেপাশে কোনো শব্দ নেই, শুধু বাতাসের শব্দ ও পাখির ডাক। মাঝে মধ্যে ভেসে আসে সমুদ্রের গর্জন। রাত হলে শোনা যায় নাম না জানা কিছু প্রাণীর চিৎকার। কোলাহলে বড় হওয়া মেহের এই শান্ত কোয়ার্টারে এসে শান্ত হয়ে গেছে। ঢাকার কোলাহল তাকে টানে, কিন্তু সে পেছনে ফিরে থাকালে যে চলবে না। এক জীবনে দ্বিতীয়বার কি সুযোগ পাওয়া যায়, তাহলে সে ফিরে যেত সেই দিনে, যে দিন তার মা তাকে মোবাইল কিনে দিয়েছিল। তারপর মোবাইল কেনার বদলে সে কিনে আনত কাচের ভেতরে পানি ও দুটো রঙিন মাছ, কিংবা এক মুঠো কাশফুল এনে ডায়েরির ভেতর লুকিয়ে রাখত। সে তার চঞ্চলতায় ডুবে থাকত সারাক্ষণ। শাইলার মতো অনেক বান্ধবী হতো তার। শাইলাকে নিয়ে সে অনেক ট্যুর দিত। কোচিং থেকে একসাথে ফেরা, ফুচকা খাওয়া, সবই সে মিস করে। সে কখনো শাইলার সাথে আগের মতো মিশে যেতে পারেনি। কথায় একটা ফাঁক এখনো থেকে গেছে, একটা দূরত্ব রয়েই গেছে, যেটা তারা দুজনেই পেরিয়ে যেতে পারেনি। তাদের কথাবার্তা ফর্মালিটির। এই তো সকালে শাইলা ফোন দিল। কৌশল বিনিময়ের পর মেহের জানতে পারল শাইলা মালদ্বীপে আছে, হাজব্যান্ডের সাথে হানিমুনে গিয়েছে। তারপর মেহেরের ফোনে নীল রঙের আকাশের মতো সুন্দর দ্বীপের ছবি পাঠিয়েছে। ওর সাথে যদি শাইলার সম্পর্কটা আগের মতো হতো তবে শাইলা আগেই বলতো হানিমুনে যাচ্ছে। কথাটাও হয়েছিল বিয়ের 5 মাস পর, অর্থাৎ আজ সকালে। পৃথিবীর সব বদলে যাচ্ছে, মেহেরও বদলে যাচ্ছে। আগের মেহেরের মতো এখনের মেহের অভিমান করে না সহজে, বরং হেসে উড়িয়ে দেয় সব। প্রাপ্তবয়স্ক মেহের জানে চাইলেই সব সময় মনমতো হয় না। বছর ঘুরলেই তার বয়স 23 হবে। সে আরো বড় হয়ে যাবে, দেশ ছাড়বে, দায়িত্ব নিবে, চাকরি করবে, ভিন্ন দেশে গড়ে তুলবে নিজের বেঁচে থাকার গল্প। এই কোয়ার্টারকে ছেড়ে যেতে তার অনেক কষ্ট হবে, যেমনটা হয়েছিল ঢাকার ওই ফ্ল্যাট ছেড়ে আসতে। কিন্তু এখন যেমন ঢাকার মায়া তেমন তাকে পোড়ায় না, তেমনি একদিন এই চট্টগ্রাম সমুদ্রের কাছের শান্ত কোয়ার্টারও তাকে পোড়াবে না। সময়ের সাথে তাল মিলিয়ে সবকিছু হালকা হয়ে যায়। যে কারণে মেহেরা জন্ম মেহের, সেই কারণটা মনে হলেও এখন তার হাসি পায়। কত কষ্ট, কত যন্ত্রণা সে সহ্য করল। তারপর এখন সব হালকা হয়ে গেছে, যন্ত্রণা হয় না। মনে পড়লেও মেহের তাকে ভুলে যেতে পারে অনায়াসে। একসময় মেহের যেটার জন্য হাজারবার মরে যেতে পারত, আজ সেটা তার কাছে এক ধরনের হাস্যকর বিষয়। সে আজ জানে, কাউকে না পেলে কেউ মারা যায় না। কিশোরী মেহের বুঝতে না পারলেও প্রাপ্তবয়স্ক মেহের জানে আজ থেকে কয়েক বছর আগে যেটা ছিল সেটা ভালোবাসার থেকে ফ্যান্টাসি বেশি। আর আজ যেটা আছে সেটাই ভালোবাসা। নিঃস্বার্থ, নিঃশব্দ এক অদৃশ্য ভালোবাসা। ক্যালিফোর্নিয়ায় এখন বসন্তকাল। ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসে 1.5 বছর আগে মা বাবাকে নিয়ে এসে বসবাস করতে শুরু করেছিল মেহের। মেহের এখন মাস্টার্স শেষ বর্ষে। প্রতিদিন বিকালে সে কফির মগ হাতে নিয়ে অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়ায়। আজও তেমনই দাঁড়িয়েছিল। জাহানারার বয়স হয়েছে, সাথে গত বছর ডায়াবেটিস ধরা পড়ার পর শুকিয়ে গেছেন। মেয়ের পাশে এসে দাঁড়িয়ে বললেন, তোর বাবা এখনো আসছে না কেন বলতো? মেহের রাস্তা থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকালো। চিন্তা করো না, হাঁটাহাঁটি করবে, আড্ডা দিবে, ফিরে আসবে সন্ধ্যার মধ্যে। তোর বাবার অনেক বন্ধু হয়েছে তাই না? হ্যাঁ, এখানের বাঙালিদের সাথে বাবার অনেক খাতির, সাথে এদেশীয় লোকদের সাথেও। তুমিও খাতির জমাও মা। ঘরে বসে থাকলে কি মন ভালো থাকে? প্রতিদিন সকালে বিভিন্ন জনের সাথে কথা হয় হাঁটতে গিয়ে। কারো মেয়ের বিয়ে হয়ে গেছে, কারো বাচ্চা হয়ে গেছে। মা, তুমি বাঙালিদের কথা বলছো, এদেশীয়দের ব্যাপারে বলো। জাহানারা বারান্দায় হেলান দিয়ে বললেন, তাদের ছেলেমেয়েরা কেউ ভ্যাকেশনে এদেশ ওদেশে ঘুরে বেড়াচ্ছে, কেউ সময় কাটাতে চাকরি করছে, কেউ বা বয়ফ্রেন্ড নিয়ে সময় কাটাচ্ছে। আমাদের বাঙালিদের থেকে ওদের চিন্তাধারা অনেক উন্নত।
মেহের হাসল। সে তো অনেক। তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি কতদিন বাঁচব জানি না। তবে আজকাল তোর জন্য চিন্তা হয়, তোর বাবাকে দেখার জন্য তুই আছিস। কিন্তু যখন আমি আর তোর বাবা থাকবো না তখন তোকে কে দেখবে রে মা? মেহের এক হাতে জড়িয়ে ধরল। এমন কথা বলো না। আমাকে দেখার জন্য আল্লাহ আছেন। আরব তোকে পছন্দ করে। ওর মা আমাকে আজ সকালে জানালো বিষয়টা। এটা নিয়ে একটু ভাবতে পারিস। আরব এখানকার এক বাঙালি পরিবারের ছেলে। যদিও তারা এদেশেরও নাগরিক। আরবের জন্ম এখানেই। এই রাজ্যে আসার পর আরবদের বাড়িতে মেহের গেছে হাতে গোনা 2 বার। একবার আরবের বড় বোনের বিয়েতে, দ্বিতীয়বার আরবের মা বাবার বিবাহবার্ষিকীতে। আরবের সাথে মেহেরের টুকটাক কথা হয়েছে, তাও অনেক আগে। শেষ কবে দেখা হয়েছে মেহেরের মনে নেই। সেই ছেলে তাকে কিভাবে পছন্দ করে বসল। আরবকে রিজেক্ট করার মতো কোনো কারণ নেই। বিয়ে করব না এই একটা কারণ দেখিয়েই মেহের রিজেক্ট করতে পারবে। কিন্তু সে কিভাবে বিয়েকে না বলবে? মা বাবাকে সে কথা দিয়েছিল তাদের কখনো মনে আঘাত দিবে না। হয়তো তারা জোর করবেন না। কিন্তু মেহেরেরও কিছু দায়িত্ব আছে। আরবকে রিজেক্ট করার পর আরো অনেক আরব আসবে প্রস্তাব নিয়ে। কতজনকে ফিরিয়ে দিবে সে? জীবনটা তো গল্প নয়, এখানে কিছু করার আগে পরিবারের চিন্তা করতে হয়। মেহের আজ আরবকে রিজেক্ট করলেও মা বাবা কিছু বলবেন না। কিন্তু সেটা কি আদৌ সঠিক হবে? অনেক ভাবনার পর মেহের বলল, সিভি দিতে বলো, আমি তার সম্পর্কে খোঁজ নিব। তারপর ভেবে দেখব। জাহানারা খুশি হলেন। ঠিক আছে মা। ভালো করে খোঁজ নিবি। বিদেশে জন্ম নিয়েছে, বিদেশি কালচারে অভ্যস্ত থাকতে পারে। সেটাও খোঁজ করিস। মেহের ভ্রু কুঁচকে বলল, কিসের কথা বলছো? ওই লিভ ইন, ড্রিঙ্ক বা প্রেম করলেই রুম ডেট? মেহের ঠোঁট চেপে হাসি আটকালো। চিন্তা করো না, সব খোঁজ নিব। জাহানারা রুমে চলে গেলেন। তার সারাদিন কাটে কিছু রান্না করে বা বই পড়ে। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় তিনি স্বামী সন্তান নিয়ে হাঁটাহাঁটি করেন। মেহেরের ছুটিতে ঘুরতে যান বিভিন্ন জায়গায়। এভাবেই জীবন চলছে। জাহানারার যখন পেছনে ফিরে তাকান তখন তার সবকিছু কেমন অবিশ্বাস্য লাগে। ভাগ্য তাকে কোথা থেকে কোথায় নিয়ে এলো। কখনো ভাবতে পারেননি মাসুদ রানার সাথে বিয়ে হবে। তারপর বেশি না হলেও কম বিলাসবহুল জীবন যাপন করেননি। আর এখন তাদের সন্তান আরেক বিলাসবহুল জীবন উপহার দিচ্ছে। জাহানারার ভাগ্য অনেক ভালো। সন্তান ও জীবনসঙ্গী দুজনেই তাকে মাথায় করে রাখে। অথচ আজকালকার ছেলেমেয়েরা মুখের উপর না বলতে পছন্দ করে। মেহের কখনো তাকে না বলেনি। ওই কথায় বলে না, কখনো কখনো একটি সন্তানই যথেষ্ট হয়। সমস্যার জন্য জাহানারা মেহেরের পর আর সন্তান নিতে পারেননি। এক সময় মন খারাপ হতো। কিন্তু যখন মেহের বড় হতে শুরু করলো, আর তিনি আশেপাশের মা বাবাদের একাধিক সন্তান সঠিকভাবে মানুষ করতে না পারার যে চিত্র দেখলেন, তারপর থেকে তিনি ভাবলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মেহেরকে সঠিকভাবে বড় করতে পেরে আজ নিজেকে রত্নগর্ভা মনে হচ্ছে। মেহের খোঁজখবর নিয়ে এক সপ্তাহ পর মা বাবাকে জানালো, আরবের একাধিক গার্লফ্রেন্ড ছিল, যাদের সাথে সে গভীর থেকে গভীরে গিয়েছে। এবং লিভ ইনেও ছিল। সব শুনে জাহানারার চোখ মুখ কুঁচকে গেল। কি হয়েছে মানুষদের? বিদেশিদের সাথে পাল্লা দিতে গিয়ে ধর্মের কথা ভুলে যায়। তোমার কি খারাপ লাগছে মা? না, তবে ছেলেটাকে অন্তত এমন ভাবিনি। মা বাবা ইসলামের শিক্ষা দেয়নি হয়তো। বাদ দাও, তাদের ব্যাপার, তারা বুঝুক। জাহানারা পরের দিন সকালে রিজেক্ট করলেন আরবের পরিবারকে। খবরটা শুনে মেহের নিজ মনেই মুচকি হাসল। যেন বড় কিছু থেকে রক্ষা পেয়ে গেছে সে। অথচ আজ আর কাউকে সে নিয়ম করে ভাবে না। কাউকে মনে পড়ে না তেমন। তবুও কেন অন্য কাউকে মেনে নিতে মন এত বাধা দেয়? পৃথিবীর আর কাউকে কেন এমন করে মনে ধরে না? তবে কি আজও অদৃশ্য হয়ে কিছু একটা থেকে গেছে, যেটা মেহের মানতে চায় না, বা এড়িয়ে যেতে চায় বারবার? কিন্তু চাইলেই কি সব এড়িয়ে যাওয়া যায়? আজ না হোক কাল, বা অনেক বছর পর মেহের যখন অন্য কারো সাথে আবদ্ধ হবে তখনও কি মন এভাবে বাধা দিবে? নতুন কাউকে ভালোবাসতে পারবে সে। হয়তো পারবে। কিন্তু তবুও কিছু একটা থেকে যাবে। মাস বা বছর পর কিংবা যুগ পেরিয়ে হুট করে একদিন মেহের বিষণ্ণ হয়ে পড়বে। বদ্ধ রুমে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করবে তার। কিছু একটা খুঁচিয়ে উঠবে মনের ভেতর। সবকিছু মিথ্যা মনে হবে। পাগলের মতো চিৎকার কর্মে ইচ্ছে করবে।
সবাই ভাববে মেহের পাগল। অথচ তারা জানবে না এক সময় মেহের কাউকে পাওয়ার জন্য কত পাগলামি করে এসেছে। আশ্চর্য হয়ে মেহের দেখল তার চোখ থেকে পরপর দুফোঁটা পানি গাড়ি পড়েছে নিচে। তার দম বন্ধ হয়ে আসছে। বুক উঠানামা করছে দ্রুত। ঠোঁট বেঁকে যাচ্ছে দুদিকে। মাস, বছর কিংবা যুগ পেরিয়ে নয়, আজই মেহেরের পাগলের মতো কাঁদতে ইচ্ছে করছে, এ পৃথিবীর বুকে এক আকাশ অভিযোগ লিখতে ইচ্ছে করছে। আবারও কাউকে পাওয়ার জন্য পাগলামি করতে ইচ্ছে করছে। কিন্তু মেহের যে বদলে গেছিল, তবে কি সেটা সত্যি নয়? মেহের শুধু এতদিন নিজেকে ভুলিয়ে রেখেছিল, জোর করে নিজেকে সরিয়ে এনেছিল সবকিছু থেকে। ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের একটি অ্যাপার্টমেন্টের বদ্ধ এক রুমে অন্ধকারে বসে মেহের বিড়বিড় করল। ভালোবাসাটা তবে রয়ই গেল। লস অ্যাঞ্জেলসের অ্যাপার্টমেন্টে মেহেরুন্নেসার নামে বিশাল একটি পার্সেল এসেছে। জাহানারা সেটা রিসিভ করেন। সারাদিনের ক্লান্তির পর মেহেরুন্নেসা যখন খেয়ে বিছানা নিল তখন জাহানারা সেটা নিয়ে বসলেন। মেহের কৌতূহল নিয়ে বলল, কি এটা? জানি না, তোর নামে এসেছে। দেখ তো। মেহের পার্সেলটা খুলল। বেরিয়ে এলো ড্রেস ও জুয়েলারি। লেহেঙ্গার সাথে বড় একটি দোপাট্টা, নাকের নোলক থেকে শুরু করে সব রয়েছে। সাথে রয়েছে একটি চিরকুট। জাহানারা বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন। মেহের কৌতূহল নিয়ে চিরকুটটা খুলল। আপনার জন্য সমুদ্রের রাজপুত্র অপেক্ষা করছে ম্যাডাম। বয়স যে বসে নেই, কবে আমার হচ্ছেন। লেহেঙ্গার রং সিলভার। জাহানারা চমকে বললেন, এসব কে পাঠালো? মেহের স্তব্ধ। জাহানারা চিরকুটটা পড়ে বুঝে গেলেন। তার সাথে তোর যোগাযোগ ছিল? না মা। তবে? মেহেরের গলায় কান্না। তিনি আমার কথা জানেন সেটাই তো আমি জানতাম না। এসব কিভাবে সম্ভব? মাসুদ রানা ফিরেছেন। জাহানারা সব জানাতেই তিনি হেসে ফেললেন। তোমরা মা মেয়ে তাহলে চমকে গেলে। তুমি জানতে? তুমি জানতে বাবা এসব? আমি জানতাম আমান তোমার ব্যাপারে জানে। আমিই তাকে জানিয়েছিলাম। কিন্তু ততক্ষণে সে নিজেই জেনে গেছিল। তারপর সেটা তোমাকে জানাতে চাইলাম, কিন্তু তুমি তখন মুভঅন করতে চেষ্টা করবে বলে ঠিক করেছিলে। সেজন্য আমি চেয়েছি তুমি শক্ত হও। নিজেকে বুঝতে শিখো। তার কয়েক মাস পর আমি তোমাকে জানাতে চেয়েছি, কিন্তু আমার না করলো। সে চায় তুমি নিজ থেকে জেনে ফেলো। কিন্তু আমানের অপেক্ষার প্রহর শেষ হচ্ছিল না। তুমি বড় হওয়ার সাথে সাথে আবেগ কন্ট্রোল করতে শিখে গেছো। সেজন্য আগের মতো আর পাগলামি করতে না। আর আমি একসময় ভেবে ফেললাম তুমি আমানকে ভুলে গেছো। কিন্তু আমানের বিশ্বাস তুমি তাকে কখনো ভুলে যেতে পারো না। সে আজও তোমার জন্য অপেক্ষা করছে। তার সাথে আমার এতদিন যোগাযোগ ছিল না। কয়েকদিন আগে তোমার জাহিদ আঙ্কেল আমানের বিষয়ে কথা বলেন। তারপর আমি আমানকে বলি তোমাকে জানিয়ে দিতে যে সে অপেক্ষা করছে। এবার ইচ্ছে তোমার, তুমি কি করবে আমি জানি না, আমার মনে হলো তোমার এটা জানা উচিত। যাতে ঘটনার পুনরাবৃত্তি না হয়। তুমি আমানের থেকে যে কষ্ট পেয়ে সরে এসেছো, সেই একই কষ্ট পেতে পেতে আমানও যাতে সরে না যায়। তুমি যদি রিজেক্ট করো তবুও সে তোমাকে কিছু বলবে না। তবে সে চায় তুমি জানো, কেউ একজন তোমার জন্য অপেক্ষা করছে। মেহেরুন্নেসা মাথা চেপে ধরল। এতদিন কেন বলনি বাবা? আমান জানাতে নিষেধ করেছে, আর আমি ভেবেছি তুমি তাকে ভুলে গেছো। তার কথা বললে তুমি রাগ করবে। এতদিন কোনো যোগাযোগও ছিল না। এগুলো। তুমি যদি তাকে বিয়ে করতে চাও তবে তোমাকে এই লেহেঙ্গা পরে এক সপ্তাহের মধ্যে পাকিস্তানে পৌঁছাতে হবে। তোমার জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখা হয়েছে। আমান বলবে সে অপেক্ষা করবে। জাস্ট তোমাকে পাকিস্তানে পা রেখে জানাতে হবে। আমি যদি না বলি, তবে কিছু না, তোমাকে কেউ জোর করবে না। তুমি কি চাও মা? আমি চাই তুমি হ্যাঁ বলো। আমি জানি তুমি আজও বুকের ভেতর অনুভূতি লালন করছো। সে তুমি যতই লুকিয়ে রাখো। আমার ভাবতে সময় লাগবে। মাসুদ রানা ও জাহানারা চলে গেলেন। মেহের সারারাত দুচোখের পাতা এক করতে পারেনি। সে ভেবেছে, অনেক দিন পর আমানকে ভেবে রাত পার করেছে। একদিন এগুলো তার কাছে অনাকাঙ্ক্ষিত ছিল, সে স্বপ্ন দেখত এসবের। তারপর বাস্তবতার আঘাতে সে এসব ভাবা ছেড়ে দিল। মেনে নিল নিয়তি। কিন্তু নিয়তি হয়তো অন্যরকম কিছু লিখে রেখেছিল। হয়তো আল্লাহ মেহেরুন্নেসার নির্ঘুম রাতের কান্না ও দোয়া কবুল করে ফেলেছিলেন। যার জন্য আজ এত বছর পর মেহেরুন্নেসা সেই কিশোরী বয়সের আবেগী ভালোবাসাকে পেয়ে যাচ্ছে।
সকালবেলা মেহেরুন্নেসা একের পর এক ফোন কল করল। ভিসা, টিকিট নিয়ে কথা বলল। মাসুদ রানা জানালেন সব আগে থেকেই ব্যবস্থা করা। অর্থাৎ মেহেরুন্নেসার শুধু যেতে হবে। একদিন পর ব্যাগপত্র গুছিয়ে মা বাবাকে নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে প্লেনে বসে মেহেরুন্নেসা বিড়বিড় করে বলল, আমি আসছি। যে দেশকে আমি কল্পনায় এঁকেছি, রূপ দিয়েছি, যে দেশের বুকে আপনার হাত ধরে হাঁটার কত শত স্বপ্ন দেখেছি, অবশেষে সে দেশে আমি পা রাখতে চলেছি। ভোররাতে পাকিস্তানের এয়ারপোর্টে পৌঁছাল তারা। চেকিং শেষ করতে করতে দুপুর। পাকিস্তানে পা রেখে মেহেরুন্নেসা সবার আগে আকাশ দেখল। এখন থেকে তারা একই দেশের আকাশের নিচে অবস্থান করছে। এয়ারপোর্টে তাদের রিসিভ করল আরিয়া, আমানের একমাত্র বোন। মেহের বিস্ময় কি বলবে ভেবে পাচ্ছিল না। মেয়েটিকে সে চিনে না, কিন্তু মেয়েটি তাকে যে খুব ভালো করেই চিনে সেটা সে বুঝতে পারছে। আরিয়ার সাথে সে গেল হোটেলে, সেখানেই সেদিন রেস্ট নিল তারা। তারপরের দিন মেহেদির রঙে হাত রাঙানো হলো। তারপর সন্ধ্যার সময় সিলভার রঙের লেহেঙ্গা পরে বউ সাজে মেহেরুন্নেসা আরিয়ার সাহায্যে উপস্থিত হলো একটি বড় কমিউনিটি সেন্টারে। ফুলে সাজানো গাড়িটা থামতেই মেহেরুন্নেসা হাত বাড়িয়ে দিল। হাত রাখল মাসুদ রানার হাতে। বাবার হাত ধরে মেহেরুন্নেসা যখন ফুলে সজ্জিত পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন তাকে ঘিরে থাকা সাদা রঙের নেভিয়ান স্যুট পরিহিত সৈনিকরা নিজেদের নিয়মে অভ্যর্থনা জানাচ্ছিল। তারপর সামনে থেকে আস্তে আস্তে সবাই সরে যেতে লাগলো। মাসুদ রানা সেই ক্ষণে মেয়ের হাত ছেড়ে দিয়ে সরে গেলেন। মেহেরুন্নেসার সামনে এখন একটি পুরুষ পেছনে দিকে ফিরে দাঁড়িয়ে আছে। মেহের টের পাচ্ছে তার পা নয় পুরো শরীর কাঁপছে। মেহের মনে করে সাদা পোশাক সমুদ্রের প্রতীক। সমুদ্রের রাজপুত্র এক গুচ্ছ ফুল ও আংটি নিয়ে রাজকীয় ভঙ্গিতে মেহেরের দিকে ফিরল। প্রথমবার দুজনের চোখে চোখ পড়ল। উপর থেকে ঝরে পড়ল ফুল। সবকিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আমান ও মেহেরুন্নেসা নিজেদের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে ফেলল। বহু প্রতীক্ষিত কিছু পাওয়ার পর কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয় তা দুজনের কেউই বুঝতে পারছে না। তাদের হাসির শব্দে আবারও সব জমজমাট হয়ে গেল। আমান হাঁটু গেড়ে বসল। আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কমান্ডার আমান খান, আপনাকে নিজের রানী করতে চাই, আপনি কি রাজি? আমান দুহাতে ফুল ও আংটি নিয়ে বসে আছে। মেহেরুন্নেসা প্রথমে ফুল হাতে নিল। তারপর হাত বাড়িয়ে দিল। তার হাতে মুহূর্তেই আংটিটার স্থান হলো। ওয়া আলাইকুমুস সালাম, আমি মেহেরুন্নেসা, আপনার রানী হতে প্রস্তুত। আমান সব পেয়ে যাওয়ার মতো করে হাসি দিল। দুজনে সাইন করে আইনগতভাবে বিয়ে করে ফেলল। তারপর কবুল বলে বাধা পড়ল সারা জীবনের জন্য। তারপরই প্রথমবারের মতো আমান খান নিজের হাতের মুঠোয় মেহেরুন্নেসার হাত নিল। কানে কানে ফিসফিস করে বলল, মেহেরুন্নেসা, মেরি বেগম। পুনশ্চ বিয়ের 6 মাস পর মেহেরুন্নেসা প্রথম আমানকে সাথে নিয়ে বাংলাদেশ ঢাকার সেই ফ্ল্যাটে গেল। আমান ডায়েরির একটি পৃষ্ঠা বের করে মেহেরুন্নেসাকে পড়তে বলল, যা আমান ডায়েরি পড়ার পর মেহেরুন্নেসার জন্য লিখে রেখে গেছিল। আমি জানি না আপনার অনুভূতির মূল্য কিভাবে দিব। আপনার অনুভূতি জেনে আমার বারবার মনে হচ্ছে ভালোবাসা সুন্দর ও শুদ্ধ একটি অনুভূতি। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত ভালোবাসার জন্য। মেহেরুন্নেসা মুখে হাত রেখে হাসল। আমান মাথায় এক আঙুল দিয়ে খুঁচা দিয়ে বলল, তুমি এখনো আমার মেসেজ সিন করনি মেহেরুন্নেসা। মেহের হাসল। আপনি নিজেই করে নিন। তারপর সেই বিখ্যাত আইডি লগ ইন করে আমান নিজেই সব সিন করল। নিজেই নিজেকে মেসেজ দিল। মেহেরুন্নেসা বলল, কি অদ্ভুত তাই না? এক সময় সবকিছু কেমন কঠিন ছিল। আমান জড়িয়ে ধরল। তোমার জন্য সবকিছু সহজ করতে আমি আছি। মেহেরুন্নেসা আমতা আমতা করে আমানকে নিজের কনসিভ করার বিষয়ে জানালো। আমান কপালে চুম্বন করে বলল, ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। ধন্যবাদ আমাকে এত খুশি দেওয়ার জন্য। তোমাকে ভালোবাসা আমাকে ভালোবাসার জন্য, বেগম। সমাপ্ত। গল্প ক্রাশ ইন দ্য সি 2। লেখনীতে তাহিনা নিভৃত প্রাণ।